আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় ৮ এর বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের উপপাদ্য ২৫ নিয়ে আজকে আলোচনা করব। কিন্তু উপপাদ্য ২৫ শেখার জন্য এটা যেহেতু স্পর্শক সম্পর্কিত উপপাদ্য, তাহলে আমাদের স্পর্শক সম্পর্কে অনেক কিছু জানতে হবে আগে। আমরা আগে স্পর্শক কি বা স্পর্শকের বৈশিষ্ট্যগুলো কি কি এগুলো আমরা একটু আগে শিখে নিব, তারপর আমরা উপপাদ্যটা প্রমাণ করব। একটু খেয়াল করো, একটা রেখা এবং একটা বৃত্তের, দেখো একটা রেখা এবং একটা বৃত্তের মধ্যে তিন ধরনের সম্পর্ক থাকতে পারে। মানে একটা রেখা, আমি এটা অবশ্য রেখাংশ লিখছি, তুমি রেখা, আমি রেখাংশ লিখলেও তুমি রেখাই ধরে নিও, সমস্যা নেই। দুই দিকে চলমান তীর চিহ্ন আমি ব্যবহার করতেছি না, এটার ভুল ধরার দরকার নেই। দেখো, তাহলে এই বৃত্ত আর এই রেখার মধ্যে তিন ধরনের সম্পর্ক বিদ্যমান থাকতে পারে। একটা হলো এদের মধ্যে কোনো সংযোগই নাই, কোনো সাধারণ বিন্দুই নাই। আবার এমন হতে পারে যে এটার সাথে এটার একটা সাধারণ বিন্দু আছে, মানে এইভাবে যেতে পারে, মানে একটা সাধারণ বিন্দু। আবার হতে পারে একটা রেখা আর একটা বৃত্তের মধ্যে দুইটা সাধারণ বিন্দু আছে, এই যে দুই দুই জায়গা। এখানে দেখো একটা সাধারণ বিন্দু, মানে একটা বিন্দু দিয়ে চলে গেছে, আর এটার সাথে এটার কোনো সংযোগই নাই, কোনো বিন্দুই কমন নাই। আর এখানে কমন আছে দুইটা বিন্দু। যখন দুইটা কমন বিন্দু থাকবে তখন সেটাকে আমরা বলি হলো ছেদক। আর যখন একটা সাধারণ বিন্দু থাকে তখন সেটাকে আমরা বলি হলো স্পর্শক। আর এটার সাথে আমাদের কোনো সম্পর্কই নাই, ওর কোনো নামই দেওয়ার দরকার নেই। তাহলে আমাদের কাজ হলো স্পর্শক এবং ছেদক নিয়ে। তারপর আবার ছেদক নিয়েও প্রশ্ন নাই, প্রশ্ন আছে হলো স্পর্শক নিয়ে। এই প্রশ্নে বলা হয়েছে যে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক। তাহলে এখান থেকে আমরা বলতে পারি বৃত্তের উপর তুমি যদি একটা বিন্দু নাও, তাহলে এই একটা বিন্দুতে একটাই স্পর্শক আঁকা সম্ভব। মানে বৃত্তের যে কোনো বিন্দুতে একটাই স্পর্শক আঁকা সম্ভব। খেয়াল করো। আর তুমি যদি বাহিরে কোনো বিন্দু নাও, বাহিরে, তাহলে দেখবা যে এখান থেকে দুইটা স্পর্শক টানা সম্ভব, এদিকে একটা, এদিকে একটা। তার মানে বহিস্থ বিন্দু থেকে দুইটা স্পর্শক টানা সম্ভব, বৃত্তের উপরের কোনো বিন্দুতে একটা স্পর্শক টানা সম্ভব, আর বৃত্তের অভ্যন্তরে মানে ভিতরের বিন্দুতে কোনো স্পর্শক টানা সম্ভব নয়। কারণ এখানে যাই আঁকতে যাই না কেন, যে রেখায় আমি আঁকতে যাব না কেন, সেটা ছেদক হয়ে যাবে, দুইটা বিন্দু দিয়ে ছেদ করবে। তো এখানে স্পর্শক তো গেল। এখন যদি এমন হয় যে একাধিক বৃত্ত, দেখো সুন্দর করে আঁকি, এত বিশ্রী বৃত্ত হচ্ছে, বৃত্ত তো এখানে সুন্দর করে আঁকাই যায়। দেখো, মনে করো একটা বৃত্ত, একটা বৃত্ত। এখন যদি এমন হয় এই দুইটা বৃত্ত মানে একটা কমন স্পর্শক আঁকলাম যেটা দুইটা বিন্দু দিয়ে যায়, দুইটা বৃত্ত দিয়ে যায়। আচ্ছা ধরে নাও এটা হইলো, এটা এত নিখুঁত আঁকা সম্ভব না, একটু খেয়াল করো। তাহলে এই বৃত্ত আর এই বৃত্ত, দেখো এই স্পর্শক এই মানে এই স্পর্শকটা এই বিন্দুতে এবং এই বিন্দুতে স্পর্শ করে গেছে। তাহলে আমরা বলতে পারি যে এটা একটা কমন স্পর্শক। কমন মানে সাধারণ স্পর্শক, আমরা বাংলায় বলবো, ইংলিশে না। সাধারণ স্পর্শক। তার মানে আমরা বলতে পারি যদি একটা স্পর্শক একাধিক বৃত্তকে স্পর্শ করে যায় তখন সেটা হবে হলো সাধারণ স্পর্শক। আর এই সাধারণ স্পর্শক হয় দুই রকম। দেখো, কিছু ক্ষেত্রে স্পর্শকের একই পাশে বৃত্ত দুইটা আছে। দেখো বৃত্ত দুইটা না, দুইটার বেশিও থাকতে পারে। মানে স্পর্শকের একই পাশে যখন বৃত্তগুলো থাকে তখন সেটাকে আমরা বলি হলো সরল সাধারণ স্পর্শক। এটা হলো সরল সাধারণ স্পর্শক, সরল। আর যদি এমন হতো যে আমরা এইভাবে স্পর্শকটা এঁকেছি, ধরে নাও এটা স্পর্শক, ধরে নিতে তো আর সমস্যা নেই, তাহলে এটাও সাধারণ স্পর্শক, কিন্তু এটাকে বলা হবে তির্যক সাধারণ স্পর্শক। তির্যক সাধারণ স্পর্শক। তাহলে তির্যক কখন হবে? যখন স্পর্শকের উভয় পাশে বৃত্ত থাকবে তখন ওইটাকে আমরা বলবো তির্যক সাধারণ স্পর্শক। আর যখন স্পর্শকের একই পাশে সব বৃত্তগুলো থাকবে তখন সেটাকে আমরা বলবো হলো সরল সাধারণ স্পর্শক। এগুলো মনে রাখবে, এগুলো দিয়ে এমসিকিউ আসে। এখন যদি এমন হয়, দেখো একটা বৃত্ত, একটু খেয়াল করো, এখানে দুইটা বৃত্ত কিন্তু পরস্পরকে স্পর্শ করে গেছে। দেখো এখানে কিন্তু সরল রেখা আর বৃত্ত পরস্পরকে স্পর্শ করছে, কিন্তু এখানে দেখো দুইটা বৃত্ত একটা আর একটাকে স্পর্শ করছে। মানে এখানে দুইটা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করছে, অন্তঃস্পর্শ মানে ভিতরের দিকে স্পর্শ করছে। আর এটাকে বলা হয় বহিঃস্পর্শ, মানে বাহিরের দিকে স্পর্শ করে গেছে। অন্তঃস্পর্শ কখন হবে? যখন দেখো একটা বিন্দু বাদে, একটা বিন্দু বাদে বাকি সকল বিন্দু যদি অন্য একটা বৃত্তের মধ্যে অবস্থিত হয়, ভিতরে অবস্থিত হয়, তখন ওই ওই যে স্পর্শ করা ওইটাকে বলা হয় অন্তঃস্পর্শ। আর যদি এমন হয় স্পর্শ বিন্দু বাদে আর বাকি সকল বিন্দু এই দুটা বৃত্তের পরস্পরের বৃত্তের বাহিরে, মানে আর কোনো মিল নাই, পুরাটাই বাহিরে অবস্থান করতে, তখন এটাকে বলা হয় বহিঃস্পর্শ। আর এখানে স্পর্শ বিন্দু ছাড়া একটা বৃত্তের
বাকি সকল বিন্দু অন্য একটা বৃত্তের মধ্যে অবস্থিত। তো এটাকে বলি অন্তঃস্পর্শ, এটাকে বলি বহিঃস্পর্শ। এখন আমি এখানে ইচ্ছা করলে দেখো, এখানে কিন্তু আমি ইচ্ছা করলে সাধারণ স্পর্শক আঁকতে পারি। এই যে একটা সাধারণ স্পর্শক এখানে আঁকলাম, যেটা এটাকেও স্পর্শ করে গেছে, এটাকেও স্পর্শ করে গেছে। ঠিক একইভাবে আমরা কিন্তু এখানে সাধারণ স্পর্শক আঁকতে পারি, খেয়াল করো। তা এখানে আমরা এটাকে কি স্পর্শক বলবো? এটা সরল সাধারণ নাকি তির্যক? অবশ্যই এটাও সরল সাধারণ স্পর্শক হবে, কারণ স্পর্শকের একই পাশে বৃত্ত দুইটা আছে। আর এটা অবশ্যই তির্যক সাধারণ স্পর্শক হবে, কারণ স্পর্শকের উভয় পাশে এখানে বৃত্ত দুইটা রয়েছে। আমি আশা করবো তোমরা এগুলো দেখলে ধরতে পারবে। এখানে আরো কিছু জিনিস শিখিয়ে দেয়, এটা প্রমাণ ছাড়াই আমরা ব্যবহার করি বিষয়টা। আমাকে এখানে প্রমাণ করতে বলছে যে তুমি যদি বৃত্তের যে কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন করো, আর স্পর্শ বিন্দুর সাথে ব্যাসার্ধ আঁকলে সেটা সবসময় লম্ব হবে। ধরে নাও এই বিন্দুতে আমি স্পর্শক আঁকছি, তাহলে এই যে সরল রেখার এই বিন্দুটাকে বলা হয় স্পর্শ বিন্দু। এটাকে বলা হয় স্পর্শ বিন্দু। দেখো, এটা স্পর্শক আর এটা হলো স্পর্শ বিন্দু। আমি যদি এখন এই কেন্দ্রের সাথে স্পর্শ বিন্দু যোগ করি, তাহলে তো এটা অবশ্যই ব্যাসার্ধ হবে। তো এই ব্যাসার্ধ সবসময় স্পর্শকের উপর লম্ব হয়, সব সময়ের জন্য। এটা মনে রাখবা, এটা আমরা প্রমাণ করব, আজকের উপপাদ্য এটাই প্রমাণ করব। তার মানে এটার উপর এটা আমি যখন লম্ব আঁকতেছি, তখন স্পর্শ বিন্দুতে কিন্তু লম্বটা যাচ্ছে। তার মানে আমি বলতে পারি ব্যাসার্ধ স্পর্শকের উপর সবসময় কি হয়, লম্ব হয়, কিন্তু সেই ব্যাসার্ধটা অবশ্যই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হতে হবে। যদি তুমি বলো যে এই ব্যাসার্ধ এটার উপর লম্ব, তাহলে হলো না, কারণ এটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ না। স্পর্শ বিন্দুগামী মানে যে বিন্দুতে স্পর্শ করে গেছে ওই বিন্দুগামী। যেমন এই যে এটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে ওই হিসাব যদি আমি করি, দেখো এটার কেন্দ্র আর এই বিন্দু যদি আমি যোগ করি, তাহলে এটা কি 90 ডিগ্রি হবে না? স্পর্শকের উপর স্পর্শ বিন্দুতে যে ব্যাসার্ধ সেটা তো অবশ্যই লম্ব হবে। একইভাবে এটার কেন্দ্র যদি এটার সাথে যোগ করি, তাহলে এটাও কিন্তু 90 ডিগ্রি কোণ করবে। আর এই দুইটা মিলায় 90 কত হবে? 180 ডিগ্রি। তাহলে ওই হিসাবে এটা একটা সরল রেখা। তার মানে আমি বলতে পারি এটার ব্যাসার্ধ যদি R1 হয়, এটার ব্যাসার্ধ যদি R2 হয়, তাহলে দুইটা বৃত্ত বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের যোগফল হবে, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান। মানে এই কেন্দ্র এ এই কেন্দ্র বি হলে এ বি হবে হলো ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান, মানে R1 প্লাস R2 এর সমান। একইভাবে এটার ক্ষেত্রে বলতে পারি এটাও তো লম্ব হবে, আবার এটার উপরই এটার কেন্দ্র পাবো। এটা আমার সুন্দর হয়নি আঁকা, তোমরা বিশ্বাস করো আর কি। তাহলে এই দুইটার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হবে হলো এই বড়টার ব্যাসার্ধ মাইনাস ছোটটার ব্যাসার্ধ। তার মানে অন্তঃস্পর্শ করলে ব্যাসার্ধদ্বয়ের পার্থক্যের সমান হবে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, আর বহিঃস্পর্শ করলে হলো তোমার ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান হবে হলো এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এটা MCQ আসে, এগুলো আমি বলে দিলাম। এখন আমরা এটা প্রমাণ করি। এগুলো প্রমাণ খুবই সহজ, এটা আমি এত কিছু লিখবো না, তুমি বইটা দেখলেই পারবো, কারণ এর প্রমাণ খুব কম আসে। সর্বোচ্চ 2 মার্কের জন্য আসতে পারে, 2 মার্কের জন্য হলেও বেশি হয়ে যায়। আমি 2 মার্কও আমার কাছে বেশি মনে হয় এটা। দেখো, এটা হলো বৃত্তের কেন্দ্র। এখন স্পর্শ বিন্দু মনে করো এটা পি বিন্দু বললাম স্পর্শ বিন্দু। এখন আমি স্পর্শ বিন্দুগামিত যে ব্যাসার্ধটা আঁকবো, এটা যে এটার উপর লম্ব, এটা যে 90 ডিগ্রি, এটা আমরা এখন প্রমাণ করতে চাচ্ছি। আর স্পর্শকের নাম মনে করো আমরা পিটি দিয়ে দিলাম। বইয়ের মধ্যে এরকমই টি দেওয়া আছে মনে হয়। আমি শুধু বুঝাই দেবো, এটা লিখে দিব না, কিছুই করে দিব না, তোমরা নিজেরা করবা। এটা শুধু বুঝলেই চলে, এটা পরীক্ষা আসে না। এখন দেখো, এটা কেন্দ্র হলো ও, আমি দেখাতে চাচ্ছি এটা লম্ব। আচ্ছা তুমি চিন্তা করো তো, এটা তো স্পর্শক, তার মানে বি বিন্দুটাই শুধুমাত্র বৃত্তের পরিধির উপর অবস্থিত, আর বাকি সকল বিন্দু, মানে এই যে রেখাটা, এই রেখার বাকি সকল বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত হবে। তার মানে আমি যদি এখানে আর একটা বিন্দু মনে করো এম বিন্দু নিয়ে নিই, তাহলে আমি বলতে পারি যে ও এম অল টাইম পিটি ওপি থেকে বড় হবে। কারণ তুমি চিন্তা করো, এটা ব্যাসার্ধ না, তো এই ব্যাসার্ধ তো এই ব্যাসার্ধের সমান, এতটুকুর সমান। তার মানে বাকি যেহেতু বৃত্তের বাইরে অবস্থিত, বাকি এক্সট্রা একটু অংশ রয়ে যাবে না এখানে। তো এই এম বিন্দু আমি যদি এখানে চিন্তা করি, বা এখানে চিন্তা করি, এখানে চিন্তা করি, এখানে চিন্তা করি, এম বিন্দু যেখানেই চিন্তা করি না কেন, কারণ এই একমাত্র পি বিন্দুটাই শুধুমাত্র বৃত্তের উপর অবস্থিত হবে, বাকি সকল বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত। কারণ স্পর্শকের সংজ্ঞা এটা, বৃত্তের একটা বিন্দু দিয়ে যাবে রেখাটা। যদিও আমি আঁকার সময় বেশি বিন্দু দিয়ে গেছে মনে হচ্ছে, কিন্তু তুমি বিশ্বাস করতে হবে যে এটা একটা বিন্দুতে। তাহলে আমি বলতে পারি যে এখানে পিটি এর দৈর্ঘ্য ও এম থেকে ছোট। তার মানে আমি বলতে পারি ও বিন্দু থেকে এই রেখার সর্বনিম্ন দূরত্ব হলো ওপি। সর্বনিম্ন দূরত্ব হলো ওপি। আর সর্বনিম্ন দূরত্বকে আমরা কিভাবে প্রকাশ করি গণিতের মধ্যে? লম্ব দিয়ে। তার মানে আমি যখন দেখবো যে এই ও এম থেকে ওপি সবসময় ছোট,
যেখানেই নিই না কেন সবসময় এটা ছোট, তাহলে অবশ্যই এটা লম্ব। এটাই হবে হচ্ছে লম্ব দূরত্ব এটার। তখন আমরা বলে দিব যে সুতরাং OP PT এর উপর লম্ব। PT তো হ্যাঁ, PT এর উপর লম্ব। বইয়ের মধ্যে সুন্দর করে বাংলা লেখা আছে, এটা আসে না, তোমরা একটু দেখে নিও। শুধু এটা মনে রাখবে, এটা পরীক্ষায় আসে না, কিন্তু এটার ব্যবহার অনেক বেশি। যে স্পর্শ বিন্দুতে ব্যাসার্ধ হলে সেটা স্পর্শকের উপর সবসময় কি হয়? লম্ব হয়। এটা আমাদের কাজে লাগবে। আমি আশা করব তোমরা এটা করতে পারবে নিজেরা। কারণ এটা এত সময় নষ্ট করার দরকার নেই। আমরা পরবর্তীতে ২৬ নম্বর উপপাদ্যটা শিখব, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।